ভারতের ইতিহাস লেখার ধারাকে যিনি একদম পাল্টে দিয়েছিলেন তার নাম রঞ্জিত গুহ। আসুন আজ আমরা বোঝার চেষ্টা করি কিভাবে তিনি ইতিহাসকে শুধু রাজা বাদশাদের গল্প থেকে সাধারণ মানুষের জীবন লড়াইয়ের একটা জীবন্ত দলিলে পরিণত করলেন। আচ্ছা, একটা কথা ভাবুন তো, আমরা যখন ইতিহাসের বই পড়ি তখন কাদের কথা জানতে পারি? রাজা, নবাব, বড় বড় নেতা বা শিক্ষিত মানুষদের কথা, ঠিক না? কিন্তু সেই সময়ের বিশাল সংখ্যক সাধারণ মানুষ, তারা কোথায়? এই যে দেখুন, প্রচলিত ইতিহাস যেখানে শুধু ক্ষমতাশালীদের নিয়েই কথা বলে, রণজিৎ গুহ ঠিক সেখানে আলোটা ফেললেন সেই সব মানুষদের উপর যারা এতদিন ইতিহাসের পাতায় প্রায় অদৃশ্য ছিলেন, মানে কৃষক, শ্রমিক, আদিবাসী আর দলিত সম্প্রদায়ের ওপর। তো এই যে মানুষগুলো যাদের কথা কেউ বলতো না, তাদের গল্পটাকে ইতিহাসে জায়গা করে দিতে রঞ্জিত গুহা একটা নতুন ধারার জন্ম দিলেন। এটাই পরিচিতি পেল সাবঅল্টার্ন স্টাডিজ বা নিম্নবর্গীয় ইতিহাস চর্চা নামে। চলুন এই যাত্রার আরও গভীরে যাই। আজ আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো একবার দেখে নেওয়া যাক। প্রথমে জানব নিম্নবর্গ কারা, তারপর দেখব রণজিৎ গুহের আসল অবদানগুলো কি, এর প্রভাব ঠিক কতটা ছিল, এর সমালোচনাগুলো কি, এবং সবশেষে তার উত্তরাধিকার নিয়ে কথা বলবো। তাহলে শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে, ইতিহাসের উপেক্ষিত নায়কেরা। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে তা হল, এই নিম্নবর্গ বা সাবঅল্টার্ন, এই শব্দটার মানে আসলে কি? একদম সহজ করে বললে, নিম্নবর্গ মানে সমাজের সেই সব মানুষ যারা ক্ষমতার কেন্দ্র থেকে অনেক দূরে, মানে শাসক বা এলিট শ্রেণীর বাইরে, যেমন ধরুন কৃষক, শ্রমিক, আদিবাসী জনগোষ্ঠী, নারী এবং দলিত সমাজ। আসলে এরাই তো ইতিহাসের সেই সব নায়ক যাদের কথা এতদিন চাপা পড়েছিল। রঞ্জিত গুহর এই কথাটাতেই কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। তিনি বলতে চেয়েছেন, ইতিহাসকে যদি শুধু ওপরতলা থেকে দেখা হয় তাহলে আসল সত্যিটা কখনোই জানা যাবে না। সত্যিটা তো লুকিয়ে আছে সাধারণ নিচুতলার মানুষের অভিজ্ঞতার মধ্যে। আচ্ছা, এবার আসা যাক দ্বিতীয় পর্বে। রঞ্জিত গুহর মূল অবদানগুলো কি কি? কিভাবে তিনি ইতিহাস লেখার এন্টায়ার গ্রামারটাই বদলে দিলেন? চলুন দেখি। এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ১৯৮২ সালে সাবঅল্টার্ন স্টাডিজের প্রথম ভলিউমটা বের হয়, আর সেখান থেকেই এই ভাবনার যাত্রা শুরু। এরপর আসে তার বিখ্যাত বই এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পেজেন্ট ইনসার্জেন্সি, যা এই নতুন চিন্তাধারাকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। তাহলে ওনার প্রধান অবদানগুলো কি কি? যদি এক কথায় বলতে হয় তাহলে ৪টে বড় দিক আছে। ১. তিনি সাবঅল্টার্ন স্টাডিজ গ্রুপ তৈরি করেন। ২. তিনি তথাকথিত এলিট বা অভিজাতদের জাতীয়তাবাদের সমালোচনা করেন। ৩. তিনি কৃষক বিদ্রোহের একটা সম্পূর্ণ নতুন ব্যাখ্যা দেন। আর ৪. তিনি প্রতিষ্ঠা করেন যে নিম্নবর্গের মানুষেদের নিজস্ব রাজনৈতিক চেতনা ছিল। আর এখানেই তার সবচেয়ে বড় বাজিটা। তিনি দেখালেন যে ঔপনিবেশিক ভারতে রাজনীতি একটা পথে চলেনি, বরং দুটো আলাদা লাইনে চলছিল। একটা ছিল শহরের শিক্ষিত এলিটদের রাজনীতি, আর অন্যটা ছিল গ্রামের সাধারণ কৃষক শ্রমিকের নিজস্ব রাজনীতি। এই স্লাইডটা দেখলে বোঝা যায় ওনার ভাবনাটা কতটা রেভলিউশনারি ছিল। আগে সাঁওতাল বা নীল বিদ্রোহের মতো ঘটনাকে শুধুমাত্র হুট করে ঘটে যাওয়া একটা গণ্ডগোল বা দাঙ্গা বলে দেখানো হতো, কিন্তু গুহ প্রমাণ করলেন এগুলো আসলে ছিল খুব গোছানো, সচেতন আর নৈতিক ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকার রাজনৈতিক লড়াই। কৃষকরা এখানে ইতিহাসের অসহায় শিকার নন, বরং তারাই সক্রিয় চরিত্র। তো এই নতুন ভাবনার প্রভাবটা ঠিক কতটা পড়ল, আসুন এবার তৃতীয় পর্বে সেটাই দেখি। এর প্রভাবটা কিন্তু অসম্ভব ছিল। আমরা এটাকে ৩টে ভাগে ভাগ করে দেখতে পারি। প্রথমত, ইতিহাস যেন সবার জন্য হয়ে উঠল, ডেমোক্রেটাইজড হয়ে গেল। দ্বিতীয়ত, ইতিহাসের সোর্স হিসেবে শুধু সরকারি ফাইলপত্র নয়, লোককান, লোককথা বা গুজবের মতো জিনিসও গুরুত্ব পেতে শুরু করল। আর ৩, গবেষণার জন্য খুলে গেল অনেক নতুন নতুন দরজা। এর ফলেই দেখুন কি হলো। দলিত, আদিবাসী বা নারীদের নিয়ে আলাদা করে ইতিহাস লেখা শুরু হলো। গ্রামের প্রতিবাদ আন্দোলনগুলো নতুন করে আলোচনার কেন্দ্রে এলো। আর ইন্টারেস্টিং ব্যাপার হলো, যেটাকে এতদিন গুজব বলে উড়িয়ে দেওয়া হতো, রণজিৎ গুহ দেখালেন সেটাই ছিল নিম্নবর্গের মানুষের নিজেদের মধ্যে যোগাযোগের একটা জরুরি মাধ্যম।
আচ্ছা, যে কোনো বড় কাজেরই তো ভালো মন্দ দুটো দিক থাকে, তাই না? রঞ্জিত গুহের কাজেরও কিছু সমালোচনা আছে। চলুন সেগুলো একটু নিরপেক্ষভাবে দেখে নেওয়া যাক। মূলত 4টে দিক থেকে সমালোচনা করা হয়। ১. অনেকে বলেন যে এলিট আর নিম্নবর্গ এই দুটো ভাগে সমাজকে দেখাটা ব্যাপারটাকে একটু বেশি সহজ করে দেখা হয়ে যায়। ২. মার্ক্সবাদী ঐতিহাসিকরা বলেন গুহ অর্থনৈতিক শ্রেণী সংগ্রামের থেকে সাংস্কৃতিক চেতনাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। ৩. নিম্নবর্গের কথা বলতে গিয়েও তাকে অনেক সময়ে ব্রিটিশদের পুলিশি রিপোর্টের উপর নির্ভর করতে হয়েছে। আর ৪. ওনার লেখাগুলো একটু কঠিন, একাডেমিক ভাষায় লেখা, যা সাধারণ পাঠকের পক্ষে বোঝা সবসময় সহজ নয়। সবশেষে আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। রঞ্জিত গুহ আমাদের জন্য কি রেখে গেলেন? তাহলে শেষ কথা কি দাঁড়ালো? হ্যাঁ, সমালোচনা আছে, সীমাবদ্ধতাও আছে, কিন্তু সবকিছু ছাপিয়ে রঞ্জিত গুহের সবচেয়ে বড় সাফল্য হল তিনি ইতিহাসকে রাজপ্রাসাদের আরামকেদারা থেকে নামিয়ে এনে সাধারণ মানুষের ধুলো মাটির জীবনের সঙ্গে জুড়ে দিয়েছেন। আসলে সাবঅল্টার্ন হিস্ট্রি মানেই তো হল ভয়েস অব দ্য ভয়েসলেস, মানে সেই সব মানুষের কণ্ঠস্বরকে ফিরিয়ে আনা যাদের কথা বলার সুযোগ কোনোদিন হয়নি। রঞ্জিত গুহ আমাদের এটাই শিখিয়েছেন যে একটা দেশের সম্পূর্ণ ইতিহাস শুধু বিজয়ীদের কলমে লেখা হয় না, বরং সমাজের একেবারে তৃণমূল স্তরের অগণিত নাম না জানা মানুষের নীরব সংগ্রামের যোগফলটাই হল একটা দেশের আসল ইতিহাস।